ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেলেন। দুর্নীতি দমনে করা রাজ্য করা, তবু অফিসে বসেই ঘুষ সরকারি অফিসারের। সাহস নয়, এটাকে বলে দুঃসাহস। এতটাই দুঃসাহস যে অফিসে বসেই ঘুষ নিচ্ছিলেন, আর তারপর হাতে নাতে পাকড়াও সরকারি অফিসার, যার ছবি আপনারা দেখছেন। ধৃত সরকারি অফিসার বিমল সাহা। ঝাড়গ্রামে জালে জুনিয়র ইঞ্জিনিয়ার বিমল সাহা ঠিকাদারের কাছ থেকে ঘুষ নিতে গিয়ে গ্রেফতার। রাজ্যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের এই প্রথম গ্রেফতারি, যার ছবি আপনারা দেখছেন। ঘুষ নেওয়ার সময় কেমিক্যাল দেওয়া হয়, আর সেটাই টেস্ট করা হচ্ছে। তিনি ঘুষ নিয়েছেন, আর ঘুষ নেওয়ার পর এভাবেই টেস্ট করা হচ্ছে, যেখানে ঘুষের রং গোলাপি হয়ে যাচ্ছে, আর তাতেই প্রমাণিত যে হ্যাঁ, উনি ঘুষ নিয়েছেন। ঘুষ চাওয়ায় টোল ফ্রি নম্বরে ফোন ঠিকাদারের। কাটমানি বন্ধ করতে টোল ফ্রি নাম্বার রাজ্যের, আর সেই নম্বরে ফোন করায় হাত পাতে গোয়েন্দারা। দুর্নীতিতে জিরো টলারেন্স আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ঝাড়গ্রামের জামবনির বিডিও অফিসে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার বিমল শাহকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফে। মূলত অভিযোগ ছিল যে লক্ষ লক্ষ টাকা তিনি ঘুষ নিতেন, এবং একজন ঠিকাদার অভিযোগ করেছিল 2 লক্ষ টাকা তার কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছে, এবং সেই ঘুষ অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার বিমল শাহ নিতেই তাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। এবং এর আগেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে দুর্নীতিতে জিরো টলারেন্স, এবং সেই চিত্রই দেখা গেল। এর আগেও এসিবির তরফ থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে এটি পোস্টার তারা সার্কুলেট করেছিল, সেখানে লেখা ছিল যে স্পষ্টভাবে কোনো সরকারি কর্মচারী বা সরকারি আধিকারিক কোনো রকম তোলাবাজি বা ঘুষ নেওয়ার ঘটনার সঙ্গে যুক্ত থাকলে তাদের যাতে হেল্পলাইন নাম্বারে ফোন করা হয় এবং দ্রুত তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। এবং সেই চিত্রই দেখা গেল ঝাড়গ্রামের জামবনিতে অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার বিমল সাহাকে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা। আপনারা আজকে দেখছেন কেমন চোর ধরা পড়ছে। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ খবর রেখেছেন কেউ? জামবনির জয়েন্ট ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। কোন সরকারি অফিসে, কোথাও পঞ্চায়েত অফিসে, পুরসভাতে টাকা দিয়ে আর কিছু কাজ হবে না। জামবনির ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। 2 লক্ষ টাকা ঠিকাদারের কাছ থেকে নিচ্ছিল। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ইজ ওয়ার্কিং। ঘুষ চাওয়ায় টোল ফ্রি নম্বরে ফোন ঠিকাদারের। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও অফিসার। নোটের গায়ে লাগানো ছিল বিশেষ রাসায়নিক, হাত ধোয়াতে ঘুষের রং স্পষ্ট। ঘুষখোর অফিসারকে ধরিয়ে দিল টোল ফ্রি নম্বরে। কাটমানি বন্ধ করতে টোল ফ্রি নম্বর, আর ঘুষখোর অফিসারকে ধরিয়ে দিল সেই টোল ফ্রি নম্বরে ফোন করায় ফাঁদ পাতে গোয়েন্দারা, আর তারপরে ঘুষের রং পরিষ্কার। ধৃত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বিমল সাহাকে গ্রেফতারিতে অভিনব পন্থা অবলম্বন করলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চ।
ফেনোফথিনাল পদ্ধতি, মূলত যে টাকা তাকে ঘুষ হিসাবে দেওয়া হয়েছিল সেই টাকার মধ্যে সোডিয়াম কার্বনেট মিশ্রণ করা হয়েছিল। যখন তিনি সেই ঘুষের টাকা নেয়, পরবর্তীতে তার হাত যখন জলের সংস্পর্শে নিয়ে আসা হয়, সেই সোডিয়াম কার্বনেট তার যে রং তা ছাড়ে, গোলাপি রং ধারণ করে সেই জল। এবং এই পদ্ধতি এর আগেও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই এর তরফ থেকে বিভিন্ন অভিযানে অবলম্বন করা হয়েছিল এবং অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে ঠিক সেই ফেনোফথিনাল পদ্ধতি অবলম্বন করা হলো, যাতে করে কিনা কোনো রকম কেউ যদি ঘুষ বা কোনো রকম যদি কোনো বস্তু নিয়ে থাকে বা টাকা নিয়ে থাকে, সেখানে সোডিয়াম কার্বনেট মিশ্রণ করা হয় এবং পরবর্তীতে যাতে প্রমাণ পায় সে তিনি ঘুষ নিয়েছেন বা কোনো বস্তু উপহার হিসেবে নিয়েছেন। সেই কারণেই কিন্তু এই ফেনোফথিনাল পদ্ধতি অবলম্বন করলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। এবং শুধু তাই নয়, এই পদ্ধতি অবলম্বন করার আগে ফাঁদে ফেলার যে ফন্দি, সেই ফন্দিও কিন্তু এসিবির তরফ থেকে আটা হয়েছিল। কারণ যে অভিযোগ আসছিল, এই বিমল শাহ দীর্ঘদিন ধরে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতেন এবং সেই অভিযোগের সত্যতা প্রমাণ করতেই ফেনোফথিনাল পদ্ধতি অবলম্বন করলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। ক্যামেরায় বিশ্বজিৎ দাসের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার জব কার্ডে জালিয়াতির খবরে আসি। জব কার্ড যাচাইয়ে কেঁচো খুঁড়তে কেউটে 21 লক্ষের বেশি জব কার্ড ভুয়ো। 125 দিনের কাজে বড়সড় অভিযান। রাজ্যে মোট 2,56,00,000 জব কার্ড। 80% জব কার্ডের কেওয়াইসি শেষ। যাচাইয়ে 21,452,000 অবৈধ জব কার্ডের হদিশ। 15,64,713 জব কার্ড বাতিল করা হয়েছে। আর সবচেয়ে বেশি জব কার্ড বাতিল কোথায়? দক্ষিণ 24 পরগনায়। রাজ্যে একের পর এক ভুয়ো জব কার্ড পাওয়া যাচ্ছে, আর তা নিয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জব কার্ড যাচাইয়ের প্রক্রিয়া শুরু করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। রাজ্য জুড়ে মোট 2,56,00,000 জব কার্ড রয়েছে। গত 4 বছর ধরে 100 দিনের কাজ রাজ্যে হয়নি। 1 জুলাই থেকে 125 দিনের কাজ শুরু হতেই এই অভিযান শুরু করে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। আর তাতেই 21 লক্ষেরও বেশি অবৈধ জব কার্ডের সন্ধান পেয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। শুধু তাই নয়, এই 21 লক্ষেরও বেশি অবৈধ জব কার্ডের মধ্যে এখনো পর্যন্ত 15 লক্ষেরও বেশি জব কার্ড ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছে। এই বাতিলের দরুন রাজ্যের কোষাগার থেকে অনেক টাকা সাশ্রয় হলো, তেমনটাই বলছে প্রশাসনিক মহল। 1 জুলাই থেকে 125 দিনের কাজ শুরু হওয়ার পর থেকেই রাজ্যের জব কার্ড হোল্ডার শ্রমিকদেরও মজুরি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত নির্দেশিকাও রাজ্যের পঞ্চায়েত দপ্তরের তরফে জারি করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ ছিল, কোনো ভুয়ো জব কার্ড বা অবৈধ জব কার্ড যাদের রয়েছে তারা যাতে কোনোভাবেই কাজ না পান। দক্ষিণ 24 পরগনা জেলাতেই সব থেকে বেশি জব কার্ড বাতিল হয়েছে। দক্ষিণ 24 পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়ার মতো জেলাগুলিতেও 1 লক্ষেরও বেশি জব কার্ড বাতিল করা হয়েছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। টাকা মিথ্যে কথা তৃণমূল এতদিন ধরে বলেছে এবং কেন্দ্রের টাকা সরাসরি বলতে খারাপ লাগছে, ক্ষমতাসীন রাজ্য সরকার তৃণমূলের আমলের তারা এক ধরনের নয় ছয় করেছে, চুরি করেছে। সিএজি রিপোর্ট এবং বাকি বিভিন্ন এজেন্সির তদন্তের রিপোর্ট যদি এক জায়গায় করেন, তাহলে দেখবেন এই জব কার্ডকে কেন্দ্র করে সারা ভারতে এইরকম কোনো অ্যানোম্যালিস দেখা গেছে, এরকম কোনো আর জায়গা নেই। এ বিষয়ে তদন্ত শুধু নয়, দোষীদের কঠিন থেকে কঠিনতর সাজা দিতে হবে, যেই এর পেছনে থাকুক না কেন। দক্ষিণ 24 পরগনায় 3,40,469 জব কার্ড ডিলিট। হুগলিতে 1,54,463 জব কার্ড ডিলিট। হাওড়ায় 1,33,832 জব কার্ড ডিলিট। পূর্ব মেদিনীপুরে 1,17,281 জব কার্ড ডিলিট। দক্ষিণ দিনাজপুর, সেখানে সংখ্যাটা 1,04,213। আমাদের দুর্ভাগ্য, ওই ক্যাবিনেটে আমরা ছিলাম, আমরা ট্রেনে যখন আসতো কেউ বলে হাফ প্যান্ট মন্ত্রী, আমরা বলি তার থেকে নিচু যদি কিছু থাকে সেই মন্ত্রী ছিলাম। এই চুরির ভাগ অপবাদের আমাদের নিতে হয়েছে। পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সব চোর, তো চোরি অংশীদার তো আমাদের হতে হয়েছে, তার তো প্রমাণ আসছে। এই যে জব কার্ড চুরি, তারপরে এই যে ক্যাগে রিপোর্ট, আমি আপনাদের মাধ্যমে
কুণালবাবু আমার বিরুদ্ধে হাইকোর্টে গেছেন, আমি নাকি বিধানসভায় বলতে দিচ্ছি না। আমি আপনাদের মাধ্যমে অগ্রিম কুণালবাবুকে ইনভাইট করে রাখলাম। এই যে ক্যাগ রিপোর্ট বেরোচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, মানে বিধানসভায় চর্চা হবে, মুখ্যমন্ত্রী বলেছেন উনি যত টাইম চাইবেন ক্যাগ রিপোর্টের ওপর উনি তথ্য সহকারে বক্তব্য রাখবেন। আলোচনা চলাকালীন আমি দায়িত্ব নিয়ে বিরোধী অপোজিশন চিফ হুইপ হিসাবে অন্য মেম্বারদের অনুরোধ করব যে কুণালবাবু দুর্নীতির বিরুদ্ধে ভালো বলতে পারবেন, সেহেতু ক্যাগ রিপোর্টের উনি সঠিক ব্যাখ্যা যাতে বাংলার মানুষের সামনে দেন। আপনাদের মাধ্যমে অগ্রিম আমি কুণালবাবুকে টাইম দেওয়ার কথা ঘোষণা করলাম। যদি আখরুজ্জামানের এত দুঃখ থাকে, তার যদি এত কষ্ট থাকে এবং দল বা সরকারের জন্য এত বদনাম, তো তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আবার দাঁড়ালেন কেন ভোটে? তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়ালেন কেন? মমতা ব্যানার্জির প্রার্থী হয়ে দাঁড়ালেন কেন? 1 নম্বরের গদ্দার মির্জাফর বিভীষণ, তিনি বিধায়ক, তৃণমূলের কর্মীদের পরিশ্রমে জিতে আসা বিধায়ক, তৃণমূলের ভোটারদের ভোটে জিতে আসা বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সিম্বলে জিতে আসা বিধায়ক। আগে যদি অতীত তুলে থুতু ফেলতে যান, ওপর দিকে থুতু তুললে থুতুটা কিন্তু আখরুজ্জামান নিজের মুখে পড়ে, এটা মাথায় রাখবেন। জব কার্ডের তথ্য যাচাইয়ে বিপুল অনিয়মের পর্দাফাঁস। 21 লক্ষের বেশি অবৈধ জব কার্ড চিহ্নিত, তার মধ্যে বাতিল 15 লক্ষের বেশি জব কার্ড। ক্ষমতায় থাকাকালীন বারবার কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ তুলত তৃণমূল। খরচের হিসেব চাইলে মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে গলা চড়াতেন তৃণমূল নেতারা। এমনকি 2023-এর অক্টোবরে কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তাদের দিল্লি নিয়ে গিয়ে আন্দোলনও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদে দাঁড়িয়ে 100 দিনের কাজে 6,913 কোটি টাকা আটকে রাখা হয়েছে বলে দাবিও করেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অথচ তার জেলাতে সর্বাধিক 3,40,469টি জব কার্ড বাতিল। গরিবদের ঘর দিতেও কিনা আমরা ওরা, না এবার আমরা ওরা নয়। আর পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির যে টাকা 10,20,000 টাকা অ্যাকাউন্টে আজই উপভোক্তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা। শুধু এই চেকের প্রতিলিপি নয়, আপনারা দেখছেন যে আমাদের যে 10,20,379 জন উপভোক্তা, তারা বহু প্রতীক্ষায় ছিলেন যে পরিবর্তনের সরকার তাদের পাশে দাঁড়াবে কিনা, তারা তাদের গৃহ নির্মাণ সম্পূর্ণ করতে পারবেন কিনা ইত্যাদি দোলাচালে তারা ছিলেন, বা তাদের মধ্যে ভ্রম ঢোকানো হয়েছিল। কারণ পশ্চিমবঙ্গে যত বেনিফিট সরকারি অর্থে দেওয়া হয়, কখনো সরকারের নাম বলা হয় না। যেখানে ভারত সরকার প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে দেন, কখনোই বলেন না যে নরেন্দ্র মোদী দিচ্ছেন, কখনোই বলেন না যে বিজেপি দিচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখে এসেছি যা হয়েছে, কখনো বলা হয়েছে এটা মমতা ব্যানার্জি দিয়েছেন, এটা তৃণমূল কংগ্রেস দিয়েছে, এটা তো দিদি করে গেছেন, এটা তো পিসির স্কিম। তাই অনেক ভ্রম আপনাদের মধ্যে ছিল যে কমপ্লিট করতে পারবো কিনা। কিন্তু আমাদের সরকার, এনডিএ বিজেপি সরকার 21টা রাজ্যে এবং দেশে যেভাবে চলে আমরা সেইভাবে চলি, আমরা আলাদাভাবে চলি না। তাই আজকে 10,20,379 জন লাভার্থী তাদের গৃহ নির্মাণের যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ ফাইনাল কিস্তির টাকা 60,000 করে পেলেন, যার সম্পূর্ণ করলে 6,000 কোটি টাকার বেশি হয়। এটা প্রদানের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে নরেন্দ্র মোদীজির যে সংকল্প বিকাশ, উন্নয়ন এবং বিকশিত ভারত তখনই সম্পন্ন হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে, সেটা আমরা একটা ধাপ এগিয়ে গেলাম। বাংলার বাড়ি এখন থেকে পশ্চিমবঙ্গ আবাস সামাজিক প্রকল্প রং না দেখেই কাজ।
আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছি যে পশ্চিমবঙ্গ নামটার ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। কারণ বিভীষিকাময় দেশভাগ যেদিন হয়েছিল 1947-এ, সেদিন আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়া চক্রান্ত হয়েছিল, পূর্ব পাকিস্তানে। সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয় পশ্চিমবঙ্গ আইনসভায় 58-21 ভোটে, এবং তার ফলেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। তাই আমরা যে বিচারধারায় সরকার চালাই, এবং এটা কঠিন বাস্তব যে পশ্চিমবঙ্গ নাম, আমরা পশ্চিম নামটা কোনোদিন মুছে দিতে পারি না। পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, যা বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গের নাম আমরা কখনো বলতে দিতে পারি না, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী এসেছিলেন, তিনি আমাদেরকে 1 লক্ষ নতুন বাড়ির অনুমোদন দিয়ে গেছেন। 1 লক্ষ নয়, আমরা যত লক্ষ চাইব ততই পাবো। আমাদের সার্ভের শেষ দিন ছিল 20 জুলাই। মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহোদয় অনুরোধ করার পরে শিবরাজ সিং চৌহানজি এটা বাড়িয়ে 15ই আগস্ট পর্যন্ত টাইম দিয়েছেন। ভেরিফিকেশন লিস্টের কাজ চলছে। এখনো যারা আবাস যোজনায় অন্তর্ভুক্ত হননি, নাম তুলুন। আমরা দল দেখব না, সম্প্রদায় দেখব না, ধর্ম দেখব না, আমরা শুধুমাত্র গাইডলাইন দেখব এবং প্রকৃত প্রাপক কিনা দেখব, এবং বিগত দিনে আপনার নামে টাকা উঠেছে, সেই টাকা নয়ছয় হয়েছে কিনা দেখব। এই কয়েকটা ক্রাইটেরিয়া দেখার পরে উনি কথা দিয়ে গেছেন 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ, যত বাড়ি লাগবে ভারত সরকার আমাদেরকে অর্থ সাহায্য করবে। স্টেট শেয়ারটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তাই পুজোর পরে পরেই, দুর্গোৎসবের পরে পরেই দেখবেন যে আরো কয়েক লক্ষ বাড়ির প্রথম কিস্তির টাকা আমরা আরো বড় কর্মসূচির মধ্য দিয়ে করব। 2022 পর্যন্ত আবাসের টাকা পেয়েছে রাজ্য। আবাসে 30,000 কোটি দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় টাকা নিয়ে বিপুল দুর্নীতি হয়, সেই দুর্নীতিতে বন্ধ হয় বরাদ্দ। টাকা পেয়েও বিগত সরকার বঞ্চনা নিয়ে সরব। তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রী, যে কথা আপনাদের শোনালাম। এবার এই যে আবাসে কিভাবে দুর্নীতি হয়েছে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। যার পাওয়ার কথা নয় তিনি পেয়ে গিয়েছেন, আবার নাম এক অথচ যার রয়েছে বিলাসবহুল বাড়ি তিনিও পেয়ে গিয়েছেন। হ্যাঁ, এই ধরনের দুর্নীতি হয়েছে। এই ধরনের দুর্নীতির ছবি দেখাবো আগে, তার আগে ওই যে বললাম যে বারবার বিগত সরকার আবাস নিয়ে যে কথা বলে গিয়েছেন, যে দুর্নীতির কথা, বঞ্চনার কথা বলেছেন কেন্দ্রে, শুনুন একবার মুখ্যমন্ত্রী তার কি উত্তর দিলেন। 2014 সাল থেকে চুরি দুর্নীতি ধরা পড়ার আগে পর্যন্ত 2022 সালের 31 মার্চ পর্যন্ত টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ সরকার আবাসে। এই অ্যামাউন্ট হলো 30,000 কোটি টাকা। কত বাড়ির জন্য টাকা দিয়েছে ভারত সরকার? 40 লক্ষ ইউনিটের জন্য টাকা দিয়েছে। না, আমরা চোখে দেখতে পাই না। বহু জায়গায় আবাসের নামে দুর্নীতি হয়েছে, চুরি হয়েছে, লুট হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী 30,000 কোটি টাকা আবাসে দিয়েছেন, যদিও তাকে শুনতে হয়েছে বিগত সরকারের মুখ থেকে যে আমাদের বঞ্চিত করে রাখা হয়েছে, আবাস দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি, 100 দিনের কাজ দেওয়া হয় না। সরকারি জমি দখল করে পেট্রোল পাম্প, হোটেল, কোটি কোটি টাকার ব্যবসা। কোথায়? পশ্চিম মেদিনীপুরে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে এমনই অভিযোগ ওঠে, যে অভিযোগের সূত্র পৌঁছয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় পর্যন্ত। স্থানীয়রা দাবি করছেন এই চক্র অনেক বড়। এবার প্রকাশ্যে আরো কিছু অভিযোগ।
পশ্চিম মেদিনীপুরের শালবনী, এখানে সরকারি জমি দখল করে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। সরকারি জমিতেই হোটেল, পেট্রোল পাম্প তৈরির অভিযোগ। ইতিমধ্যেই গ্রেফতার মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। তদন্তকারীদের দাবি, তাঁকে জেরা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নাম মিলেছে। এই মামলাতেই সুমিতের খোঁজে গভীর রাতে অভিষেকের বাড়িতে যায় পুলিশ। এই মামলার তদন্ত করছে সিআইডি। যত সময় যাচ্ছে অভিযোগের তালিকা তত দীর্ঘ হচ্ছে। শালবনীর যজ্ঞেশ্বরপুরে প্রায় 50 বিঘা সরকারি জমি। অভিযোগ, 2014 এই জমি দখল করেন শরীফুদ্দিন খান নামে এক ব্যবসায়ী। ভুয়ো নথি দেখিয়ে সরকারি জমি নিজের স্ত্রীর নামে করে নেন। স্থানীয়দের দাবি, এই শরীফুদ্দিন খান মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার ঘনিষ্ঠ। অভিযোগ, দখল করা এই সরকারি জমিতে পেট্রোল পাম্প এবং হোটেল তৈরি করেছেন শরীফুদ্দিন। 20 থেকে 21 সালে ওখানে আমরা কমপ্লেন করেছি, তার আগেও করেছিলাম এবং আমাকে ডাকা হয়েছিল সিআইডি শালবনীর বুকে এরকম সরকারি জমি বেহাত হয়েছে অনেক। যে কোম্পানি তাদের কর্তৃপক্ষকে আবেদন যে আপনারা কিভাবে পেট্রোল পাম্প করলেন, তার বিভিন্ন রকম কাগজ লাগে, তার বিভিন্ন রকম কাগজ তথ্য লাগে, এমনি এমনি হয়ে জানি তো এর মধ্যে সবাই জড়িত আছে। এর তদন্ত করলে বোঝা যাবে কারা কিভাবে করেছে এবং এই চক্র চলছে, আগেও চলেছে, এখনো চলছে। এই চক্র বন্ধ হওয়ার জন্য আবেদন করেছি। শালবনী দিয়ে গিয়েছে 7 নম্বর জাতীয় সড়ক, পাশেই সরকারি জমি। অভিযোগ, এই জমিতেই পেট্রোল পাম্প এবং হোটেল শরীফুদ্দিনের স্ত্রী মালতী বিবির নামে। হ্যাঁ, পাম্পটা কতদিন ধরে চলছে? 2014 সাল থেকে চলছে বললাম। কি মানে মালিকের নাম? মালতী বিবি। ওনার হাজবেন্ডের নাম শরীফুদ্দিন খান। আচ্ছা, একটা অভিযোগ আসছে যে পাম্প নিয়ে, যে কোনো অভিযোগ নেই, কারো কোনো অভিযোগ নেই। না আমাদের কাছে একটা অভিযোগ আছে যে পাম্পটা যে জায়গার উপরে হচ্ছে সেটা সরকারি জায়গা। না সেটা আমি কি করে বলবো, আমি বলতে পারবো না। আচ্ছা, আপনাদের সঙ্গে মালিক যোগাযোগ রেখেছে? না কোথায় মালিক, কোথায় মালিক কি করে, আমি কি করে বলি? কার হোটেল এটা? হোটেলটা হচ্ছে শরীফুদ্দিন খান, মালিক মালিক শরীফুদ্দিন হাসপাতাল, উনি চালান হোটেলটা। একটা অভিযোগ উঠে আসছে যে এই হোটেল বা এই যে পেট্রোল পাম্প যে জায়গা রয়েছে সেই জায়গাটি সরকারি জায়গা, কি জানেন? না সেটা আমি জানি। কতদিন ধরে চলছে হোটেলটা? হোটেলটা চলছে 2003 সাল থেকে, 3-4 সাল থেকে হোটেলটা। এখন উনি কোথায়, মালিক কোথায় এখন? মালিকের খবর আমি বলতে পারবো না। মালিক তো শরীর খারাপের জন্য আসেনি, ডাক্তার ঘর গেছিল। মালিকের পক্ষ থেকে কে দেখাশোনা করে? মালিকের পক্ষ থেকে ওনার ছেলে মাঝে সাঝে আসে। জমি কেলেঙ্কারি মামলায় শালবনী, তাতে সিআইডি তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে। সিআইডি খুব তৎপরতার সঙ্গে তদন্ত করছেন। যে তৃণমূল নেতা এই জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আছেন তারা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, প্রত্যেকে যাতে সিআইডি তদন্তের আওতায় আসে, তার জন্য আমিও মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবি জানাবো। অ্যারেস্ট হয়েছে একজন, আরও অনেকেই আছেন এবং যিনি ভাইপোর আত্মসহায়ক, তার বাড়িতেও অনেকবার পুলিশ গেছে তদন্ত সার্ভে। মেদিনীপুরে এক সময়ের দাপুটে তৃণমূল নেতা সুজয় হাজরা। অভিযোগ, 2019 থেকে জমি জালিয়াতির কারবার শুরু করেন তিনি। অভিযোগ, প্রথমে সরকারি জমি দখল, তারপর ভুয়ো নথির সাহায্যে জমির দলিল তৈরি, সেই দলিলের সাহায্যে জমি বিক্রি। অভিযোগ, এভাবেই 200 বিঘা সরকারি জমি বিক্রি করেছেন সুজয় হাজরা। 7ই জুন গ্রেফতার করা হয় সুজয় হাজরাকে। পুলিশের দাবি, সুজয়কে জেরা করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নাম সামনে আসে। সুজয় এবং সুমিতের ব্যাংক অ্যাকাউন্টে মোটা টাকা লেনদেনের প্রমাণ মেলে বলে দাবি তদন্তকারীদের। তবে স্থানীয়দের দাবি, শুধুমাত্র সুজয় বা সুমিত নন, এই চক্র আরো অনেক বড়, আরো অনেকে আছেন। এরই মধ্যে প্রকাশ্যে আরো দুর্নীতির অভিযোগ। এই পেট্রোল পাম্পের যে জায়গাটি প্রায় 80 ডেসিমিল জায়গা, সেই 80 ডেসিমিল জায়গা কিন্তু সরকারি জায়গা এবং যেটা অভিযোগ উঠে আসছে যে এই সরকারি জায়গা এক সময় জাল নথি তৈরি করে জায়গার চরিত্র বদল করে তাকে ধানি জমি থেকে বাস্তু জমিতে কনভার্ট করা হয়েছে, আর সেই জমির উপরেই গড়ে উঠেছে এই বিশাল আকার পেট্রোল পাম্প। শুধু তাই নয়, পেট্রোল পাম্পের পাশাপাশি এই জমির মধ্যেই গড়ে উঠেছে একটি হোটেল। শালবনী থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।